আসসালামু আলাইকুম। স্বাগতম দেশজগৎ নিউজের আজকের দেশ বিদেশের আলোচিত খবরে। সাথে আছি আমি জাকারিয়া মুবিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ পরিবার বিদেশে ভোগবিলাসে, দেশে নিঃস্ব তৃণমূল। তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন হচ্ছে, বলেছে এনসিপি। কখন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক সরকার, সিদ্ধান্ত দিল আদালত। হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন কিনলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তামিরুল মিল্লাতে চরম বিশৃঙ্খলা, শিক্ষার্থীদের আন্দোলন, পাঠদান বন্ধ। 3 ধরনের ফোন বন্ধের ঘোষণা করতে যাচ্ছে সরকার। এবারে শুনুন বিস্তারিত। শেখ পরিবার বিদেশে ভোগবিলাসে, দেশে নিঃস্ব তৃণমূল। যেই শেখ পরিবার ও তাদের ঘনিষ্ঠ নেতারা 15.5 বছর ধরে লুটেরা রাজত্ব চালিয়ে এখন বিদেশে আরাম আয়েশে মগ্ন, তাদেরই উস্কানিতে দেশের মাটিতে বিপন্ন আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা। এ কেমন চিত্র! নেতারা স্ত্রী, সন্তান ও কাজের লোক নিয়ে বিদেশে নতুন সাম্রাজ্য গড়েছেন। অন্যদিকে তাদের কথিত আন্দোলনের ডাকে সাড়া দিয়ে দেশের সাধারণ কর্মীরা রাস্তায় নেমে হচ্ছেন জনরোষ ও আইনের কঠোরতার শিকার। প্রতিটি পদক্ষেপে বাড়ছে ঝুঁকি, নামছে হতাশা। বিদেশ থেকে আসা ভিডিও বার্তায় কর্মীদের সহিংস করে তোলার চেষ্টা হচ্ছে, যা কিনা শুধু পলাতক নেতাদের ব্যক্তিগত সুবিধা নিশ্চিত করার জন্যই। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় থাকাকালে এই তৃণমূলের বড় অংশই মূল্যায়িত হয়নি, আর আজ তাদেরই ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর মুখে। নিজেদের নিরাপদ রেখে এই হঠকারী সিদ্ধান্তগুলো কি আসলে দলের অবশিষ্ট জনবলের মনোবলকেও ধ্বংসস্তূপে ঠেলে দিচ্ছে না? এই দুর্বৃত্তায়িত রাজনীতির ফলে শেষ পর্যন্ত কাদের লাভ হবে? তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন হচ্ছে, বলেছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একটি বিবৃতি নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা। নির্বাচন কমিশনে তারা কি এমন বলেছিলেন যার শিরোনাম নিয়েই এখন বিভ্রান্তির সৃষ্টি। এনসিপি বলছে, তাদের বক্তব্য ছিল কেবল আইনের কথা। তারা বিদ্যমান নির্বাচনী আচরণ বিধিমালা 2025-এর সেই ধারাটির কথা মনে করিয়ে দিয়েছেন, যেখানে কেবল বর্তমান দলীয় প্রধানের ছবি ব্যবহারের অনুমতি রয়েছে। এই নিয়ম তো সবার জন্যই প্রযোজ্য, তাই না? কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই নিয়মের ভিন্ন প্রয়োগ। এনসিপির আইন সম্পাদক ইঙ্গিত দেন, এই আইন অনুযায়ী দলীয় প্রধান হিসেবে শুধু খালেদা জিয়ার ছবি ব্যবহার করা যাবে। এর মাধ্যমে তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা কি কেবল আইনি জটিলতা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর রাজনৈতিক অভিসন্ধি? জনগণের কাছে ভুল বার্তা পৌঁছানোর দায়কার। এই আইনি মারপেচ কি কেবল একটি দলকে কোণঠাসা করার নতুন কৌশল? কখন থেকে কার্যকর তত্ত্বাবধায়ক সরকার, সিদ্ধান্ত দিল আদালত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী রায় দিয়েছে আপিল বিভাগ। বিচারপতি খায়রুল হকের বিতর্কিত রায় বাতিল করে সংবিধানের 13 সংশোধনী বৈধ ঘোষণা করা হয়েছে। এই রায়ের ফলে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হল। কিন্তু এই বিজয়ের মধ্যেও লুকিয়ে আছে অন্য এক ইঙ্গিত। আদালত স্পষ্ট জানিয়েছে, আসন্ন 13 সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই। তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে এর পরবর্তী, অর্থাৎ 14 সংসদ নির্বাচন থেকে। আইনজীবীরা বলছেন, সংসদের অনুপস্থিতিতে এবং দীর্ঘসূত্রতার কারণে এখনই তত্ত্বাবধায়ক সরকার গঠনের সাংবিধানিক সুযোগ নেই। অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষিত ব্যবস্থা ফিরলেও তা তাৎক্ষণিকভাবে প্রয়োগ করা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, এই রায়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। হাসনাতের আসনে এনসিপির মনোনয়ন কিনলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভেতরে এবার শুরু হয়েছে নতুন এক মনোনয়ন নাটক। কুমিল্লা 4 দেবিদ্বার আসনটি দলটির প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লার এলাকা হিসেবে পরিচিত। তিনি প্রথম এই আসনের জন্য মনোনয়ন তুলেছিলেন, কিন্তু এবার সেই একই আসনে মনোনয়ন কিনলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম সরকার, যিনি নিজেকে জুলাই যোদ্ধাদের আদর্শে অনুপ্রাণিত বলে দাবি করছেন। এই অপ্রত্যাশিত পদক্ষেপের পেছনের কারণ কি? হাসনাত আবদুল্লাহ কি তাহলে তার দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের পথ ছেড়ে অন্য কোনো বড় দায়িত্ব নিচ্ছেন, নাকি নতুন এই প্রার্থীর মাধ্যমে জুলাই বিপ্লবীদের দল এনসিপি তাদের সাংগঠনিক কৌশলে কোনো কৌশলগত পরিবর্তন আনছে? একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে এনসিপিকে সরাসরি কোনো বার্তা দিতে চাইছে? জুলাই বিপ্লবের চেতনা কি তবে এখন দলের কেন্দ্র থেকে তৃণমূলে নতুন গতি আনছে? তামিরুল মিল্লাতে চরম বিশৃঙ্খলা, শিক্ষার্থীদের আন্দোলন, পাঠদান বন্ধ। গাজীপুরের টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় শুরু হয়েছে এক গভীর সংকট। প্রথমে বেতন বৃদ্ধি, অতিরিক্ত ফি নির্ধারণ ও গরিব শিক্ষার্থীদের সহায়তার দাবিতে আন্দোলন শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু পরিস্থিতি দ্রুত অন্যদিকে মোড় নেয়। আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক শিক্ষার্থীদের মারধর করেন, যার জেরে গভর্নিং বডি তাৎক্ষণিকভাবে 3 জন শিক্ষককে বহিষ্কার করে। এখানেই শেষ নয়, এরপর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই মাঠে নামেন বহিষ্কৃত শিক্ষকদের ফিরিয়ে আনার দাবিতে। তাদের অভিযোগ, প্রশাসনকে চাপে ফেলে শিক্ষকদের মানহানি করা হয়েছে। এই চরম বিশৃঙ্খলার ফলস্বরূপ মাদ্রাসা কর্তৃপক্ষ শেষ পর্যন্ত পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। প্রশ্ন উঠছে, প্রতিষ্ঠানের ভেতরের এই অস্থিরতা ও একের পর এক চাপের মুখে নেওয়া সিদ্ধান্ত কি শিক্ষার পরিবেশকে স্থায়ীভাবে ধ্বংস করছে না? এই স্পর্শকাতর শিক্ষা প্রতিষ্ঠানে কে বা কারা এই অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে? 3 ধরনের ফোন বন্ধের ঘোষণা করতে যাচ্ছে সরকার। গুরুত্বপূর্ণ এক ঘোষণা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। জানানো হয়েছে, অবৈধভাবে আমদানিকৃত, চোরাচালানকৃত এবং ক্লোন করা
এই 3 ধরনের মোবাইল ফোন শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে। সরকারের যুক্তি হলো, এই ফোনগুলো সিম সংক্রান্ত অপরাধ, জুয়া, এমএলএম প্রতারণা এবং শুল্ক ফাঁকির মতো বহু স্তরের নিরাপত্তার জন্য হুমকি। তাই NEIR ব্যবস্থা চালু করে এই অপরাধ চক্রের লাগাম টানা হবে। কিন্তু এর মাধ্যমে কি দেশের জনগণের উপর নজরদারির জাল আরও শক্ত করা হচ্ছে না? বিতর্কিত এই সিদ্ধান্তের কারণে বাজার থেকে বিপুল সংখ্যক ফোন নিষ্ক্রিয় হয়ে যাবে। সরকারের দাবি, এতে সৎ ব্যবসায়ীরা লাভবান হবেন এবং দেশীয় শিল্প বিকশিত হবে। তবে 16 ডিসেম্বরের আগে চালু হওয়া ফোনকে বৈধতা দেওয়ার ঘোষণা দেওয়া হলেও এই কঠোর পদক্ষেপ কি সাধারণ নাগরিকের ব্যক্তিগত তথ্য ও যোগাযোগের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না? দেশকে কি এক নিয়ন্ত্রিত ডিজিটাল কারাগারে পরিণত করার চেষ্টা চলছে? আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন দেশ জগৎ নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। ধন্যবাদ।